আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আপনারা যারা পত্রপত্রিকা পড়ছেন বা সাম্প্রতিক সময়ে সরকারের কূটনৈতিক তৎপরতা এবং দেশের যে উন্নয়ন কর্মকাণ্ড, এই বিষয়গুলো যারা তদারক করছেন এবং যারা পর্যবেক্ষণ করছেন, তারা ইতিমধ্যে জেনে গেছেন যে জাপান যে কোনো ব্যাপার হোক না কেন বাংলাদেশের ব্যাপারে নিদারুণ অসন্তুষ্ট। এবং আপনারা এও জানেন যে স্বাধীনতার পর থেকে কোনো একটি একক রাষ্ট্র যদি ডোনেশন হিসেবে কিংবা ঋণ হিসেবে কিংবা ধরে নেয় যে গ্র্যান্ট সহযোগিতা হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি সহযোগিতা করে থাকে, সেই রাষ্ট্রটির নাম জাপান। বাংলাদেশে জাপানের যে বিনিয়োগ, অনেক বিনিয়োগ। বাংলাদেশে জাপানিরা যে ব্যবসা বাণিজ্য করে সেটাও কোনো অংশে কম নয়। জাপান তার সরকারের উন্নয়ন সহযোগী জাইকার মাধ্যমে আমাদেরকে যে বিভিন্ন প্রকল্পে লোন দেয়, এটা প্রায় বিশ্বব্যাংকের কাছাকাছি। এবং বিশ্বব্যাংক, জাইকা, আইডিবি, তারপর মানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এরা যুগপৎভাবে পাল্লা দিয়ে বিভিন্ন প্রকল্পে বাংলাদেশে অর্থ বিনিয়োগ করে। কী কারণে জানি না, কিন্তু জাপানের সরকার এবং যারা লোকজন আছে তারা বাংলাদেশকে খুব বেশি সম্মান করে। আমি যখন সংসদ সদস্য হলাম তখন ঠিক সেই সময়টাতে একবার দেখলাম যে জাপানের সঙ্গে আমার কাজ করার মানে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হলো। বাংলাদেশের পার্লামেন্টে জাপান এবং বাংলাদেশ এই দুই পার্লামেন্টের মেম্বারদের মধ্যে একটা মৈত্রী সংগঠন আছে। মানে জাপানের পার্লামেন্ট তাদের সংসদ সদস্যরা বাংলাদেশের পার্লামেন্ট মেম্বারদের সাথে একটা বন্ধুত্ব এবং মৈত্রীর সম্পর্ক দীর্ঘদিন ধরে সেটা করছিল। তো 9 পার্লামেন্টে সেই যে জাপান বাংলাদেশ যে মৈত্রী সংগঠন আছে এমপিদের, আমি সেটার সম্ভবত সাধারণ সম্পাদক হয়ে গেলাম। আমার মনে নাই এখনও। জিল্লুল হাকিম এটার সভাপতি ছিলেন। তো ওই সুবাদে বাংলাদেশের জাপান অ্যাম্বাসিডর যিনি ছিলেন তিনি সহ জাপানে যারা মন্ত্রী, মিনিস্টার, এবং আমি যখন জাপান ভ্রমণে গেছি সেখানে একেবারে সর্বোচ্চ কর্তা ব্যক্তি, তাদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। এবং অবাক করার ব্যাপার হলো যে বিভিন্ন সময় জাপানে যারা সাবেক রাষ্ট্রদূত ছিলেন, আমি একজন সংসদ সদস্য, আমার সঙ্গে দেখা করার জন্য সেই সাবেক রাষ্ট্রদূতরা জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। তারা অনেকে ব্যক্তিগতভাবে ডিনারে দাওয়াত করেছেন এবং সেই অ্যাম্বাসিডর যারা আছেন হয়তো 10 বছর আগে দায়িত্ব পালন করেছেন, কিন্তু বাংলাদেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট বা জাপান বাংলাদেশ মৈত্রী সমিতি এরকম একটা অ্যাসোসিয়েশন আছে পার্লামেন্টে, সেটার সেক্রেটারি সেখানে গেছেন, সেটা তারা সেলিব্রেট করেছে। এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো যে আমি যে বছরটিতে ওখানে গিয়েছিলাম রাষ্ট্রীয় মেহমান রূপে, সে বছর 26শে মার্চ পড়ল, তখন আমি টোকিওতে ছিলাম। এবং সেখানে বাংলাদেশ এম্বাসি তাদের যে অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান, সেটা আয়োজন করলো এবং আমি সেখানে প্রধান অতিথি রূপে ভাষণ দিলাম। অবাকের ব্যাপার হলো যে জাপানের অন্তত 50 থেকে 60 জন মন্ত্রী, 100 জনের উপরে সংসদ সদস্য এবং বিভিন্ন কূটনৈতিক কোরের যারা লোকজন আছে তারা নজিরবিহীনভাবে সে বছর, এটা সম্ভবত 2010 অথবা 11, সেই টোকিও শেরাটন হোটেলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এবং আমার মানে তখন ম্যাচুরিটি কোন পর্যায়ে আমি নিজেও আমি ভাবি না, কিন্তু আমি ইংরেজিতে বক্তব্য দিয়েছিলাম, বহু মানুষ সেই বক্তব্য শুনেছিলেন এবং আমেরিকান অ্যাম্বাসিডার থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন অ্যাম্বাসিডার, অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিডার, মানে পাগল হয়ে গেছিল। মানে মানুষের সবসময় তো আসলে সব ব্যাপারে ভালো ব্যাপারে মানে ফ্লুয়েন্সি আসে না। বঙ্গবন্ধু যেমন একবার 7ই মার্চের বক্তব্য দিয়েছেন, ওটা একবারই, দ্বিতীয়বার তিনি আর জীবনে এটা পারতেন না। তো ওই দিনের আমার ভাষণটি কী করে যেন ওরকম সুন্দর বের হয়ে গেছিল, আমি এখন খুঁজছি সেই রেকর্ডটা, খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা চমৎকার ভাষণ হয়েছিল সেখানে।
তো ওই সময়টাতে জাপান সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে মোলাকাত হয়েছিল, কথাবার্তা হয়েছিল এবং বাংলাদেশের সঙ্গে তাদের যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা কারণ হিসেবে প্রায় সবাই বলেছিল যে একবার জাপানের একটি বিমান ছিনতাইকারীরা ছিনতাই করে ঢাকা এয়ারপোর্টে নিয়ে এসেছিল জিয়াউর রহমানের জামানাতে। তখন সেনাবাহিনী প্রধান না, বিমান বাহিনী প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ। তিনি এই পুরো বিষয়টিকে এত চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন, যার কারণে জাপানে এই এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদকে তারা এখনও কৃতজ্ঞতা ভরে স্মরণ করে এবং সম্ভবত জাপান সরকার তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত পদবি, মর্যাদা এবং পুরস্কার দিয়েছিল। এজি মাহমুদ সাহেব এখনও জীবিত আছেন। আমি একবার তাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি 4-5 বার মন্ত্রী ছিলেন, 4-5টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, জিয়াউর রহমানের ক্যাবিনেটে ছিলেন, এরশাদের ক্যাবিনেটও ছিলেন, অত্যন্ত অভিজাত মানুষ। কিন্তু অনেক বয়স হয়ে গেছে তো ঠিক ধারাবাহিকভাবে তিনি বলছিলেন, কিন্তু সবগুলো আমি মেনশন করতে পারিনি। কিন্তু জাপান মানে এজি মাহমুদ যে কথাগুলো বলেছিলেন তার চেয়ে আরও সুন্দরভাবে জাপানের যে সকল অ্যাম্বাসেডর রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন, তারা প্রায় সবাই সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এজি মাহমুদের গুণকীর্তন এমন সুন্দরভাবে করেছিলেন যেটি এজি মাহমুদ তিনি নিজের মুখে আমাকে বলতে পারেননি। তো বুঝেন জাপান কত একটা সেন্সিটিভ জাতি। তো এই সেন্সিটিভ জাতিটি নিঃশর্তভাবে এবং নিঃস্বার্থভাবে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদেরকে সহযোগিতা করে আসছে। জাপানের ব্যবসায়ীদের লোভ থাকে, লালসা থাকে, তাদের স্বার্থ থাকে, কিন্তু সরকারের পক্ষ থেকে এটি কেবলই কোঅপারেশন এবং আমি যত মানুষের সঙ্গে মিশেছি আমি তাদের মধ্যে এই কোঅপারেশন দেখেছি। তো সেই জাপান এখন বাংলাদেশের ব্যাপারে ভীষণ রকম বিরক্ত। তারা যে সকল প্রকল্প অর্থায়ন করেছে, বিশেষ করে মেট্রো রেলে তারা অর্থায়ন করেছে এবং সেই অর্থায়ন নিয়ে ইউনূস সরকারের জমানাতে তাদেরকে যথেষ্ট জবাবদিহি করতে হয়েছে, আজে বাজে কথা শুনতে হয়েছে এবং বর্তমান জমানাতেও বিএনপি সরকারের যারা কর্তা ব্যক্তি তারা জাপানের সঙ্গে এই তোমরা বেশি টাকা দিয়েছো, এই টাকা থেকে শেখ হাসিনা বা তার দলের লোকজন কত % কমিশন নিয়েছে ইত্যাদি ইত্যাদি নানা রকম কথায় জাপান রীতিমতো ত্যক্ত এবং বিরক্ত। অন্যদিকে যেটা হচ্ছে যে জাপানের যে আর্থিক প্রতিষ্ঠান জাইকা তাদের অনেকগুলো চলমান প্রকল্প রয়েছে। আমরা জাইকার কাছে একটা বিরাট অ্যামাউন্টের যে ঋণ, সেই ঋণে আমরা দায়বদ্ধ। তো সাম্প্রতিক সময়ে জাইকা প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন এবং তিনি তার সেই বিরক্তির কথা বলেছেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর চীন সফরের পরপরই যখন জাইকা প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে, এটি আমাদের জন্য একটা অ্যালার্মিং, এটি ভালো নয়। আপনারা জানেন যে এখানে এমনিতেই জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না একেবারে গত 2 বছর ধরে। তার উপর আবার চীনের সঙ্গে যে সরকারের মাখামাখি, এখানে জাপান আমেরিকার যে একটা ইকোনমিক ফোরাম আছে এবং জাপান মূলত যে কোঅপারেশনগুলো বাংলাদেশে করছে আলটিমেটলি এটা কিন্তু একটা ওয়াশিংটন ডিসির বা পেন্টাগনের একটা গ্রিন সিগন্যাল থাকে। তো সেই জায়গাতে সম্ভবত আতে ঘা লেগেছে সম্মানের দিকে, মর্যাদার দিকে, অনেস্টির দিকে এবং সরকারের আচরণ এবং একই সঙ্গে কূটনৈতিকভাবে চীনের সঙ্গে সরকারের মাখামাখি, দহরম মহরম, এতে করে জাপান খুব ইনসাল্ট ফিল করছে। আপনারা জানেন যে জাপানের সঙ্গে দুটো রাষ্ট্রের ঐতিহাসিক বিরোধ রয়েছে। 1 নম্বর বিরোধ হলো কোরিয়ার সঙ্গে, উত্তর কোরিয়ার সঙ্গে। তো উত্তর কোরিয়ার দ্বারা জাপান ক্ষতিগ্রস্ত হয়েছে, জাপান দ্বারা কোরিয়া মানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার চীনের মাঞ্চুরিয়া দখল করে নিয়েছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং সেখানে মাঞ্চুরিয়াতে জাপানি বাহিনী যে নির্মমতা প্রদর্শন করেছিল, ইতিহাসের বর্তমান মাঞ্চুরিয়া যে হত্যাকাণ্ডকে বলা হয় মাঞ্চুরিয়া ম্যাসাকার, বাগদাদ ম্যাসাকার যেমন হালাকু খান করেছিল, ঠিক ওইরকম পর্যায়ের একটা ম্যাসাকার তারা মাঞ্চুরিয়াতে করেছিল। এই কারণে চীনা জাতি জাপানকে প্রচণ্ডভাবে ঘৃণা করে। পুরো চীনের ওই মাঞ্চুরিয়া থেকে শুরু করে মানে আপনি চীনের এমন কোনো জায়গা পাবেন না, মহাচীনের মহাপ্রাচীরের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যান, জাপানের নাম শুনলে তারা রেগে মেগে অস্থির এবং আপনার সঙ্গে কোনো ব্যবসাই করবে না। এমনকি জাপান চীনে প্রচুর বিনিয়োগ করেছে। শেনজেনের ওদের বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিতে আমি গিয়েছি, জাপানি ইন্ডাস্ট্রিতে। জাপানের ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি আমার
পার্টনার কেডব্লিউই, কেনটেটসু ওয়ার্ল্ড এক্সপ্রেস, যেটা জাপানের রেলওয়ের ওনার, দে দ্য ওনার অফ জাপান রেলওয়ে, ওদের যেটা নর্দার্ন জোন আছে সেটার মালিক। ওই যে শেরাটন, মানে জাপানে যত শেরাটন হোটেলগুলো আছে ওটা ওই কেডব্লিউই গ্রুপের মালিক, এবং তারা যে শিপিং ফ্রেট ফরওয়ার্ডিং, ওটা আমি প্রায় 10 বছর তাদের সঙ্গে তাদের এজেন্ট রূপে বাংলাদেশে কাজ করেছি। তো সেই দিক থেকে সেই কেডব্লিউইর হংকং এস্টাবলিশমেন্ট, তারপরে সাংহাই এস্টাবলিশমেন্ট, চায়নার শেনজেন এস্টাবলিশমেন্ট, এই জিনিসগুলো দেখেছি। তো অনেক বড় বিগ ইনভেস্টমেন্ট, কিন্তু কোনো অবস্থাতেই চাইনিজরা জাপানকে পছন্দ করছে না। আবার জাপানও মনস্তাত্ত্বিকভাবে চায়নার সঙ্গে উঁচু স্বরে কথা বলতে পারছে না। তো সেই অবস্থাতে এখন প্রধানমন্ত্রী সফর হওয়ার পর সাথে সাথে এই যে জাপানের পিছু টান দেওয়া, জাইকার প্রেসিডেন্টের বাংলাদেশে আসা, এবং সরকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই যে আমাদের যে থার্ড টার্মিনালটা হয়েছে, এটাকে হ্যান্ডেল করার জন্য জাপানি কোম্পানিকে বা জাপান সরকারকে এটা দিয়েছে যে তোমরা এটা হ্যান্ডেল করো। কিন্তু তাতে করে জাপানের সেই অভিমান হয়তো ভাঙছে না বা ভাঙবে না। আর এখন সরকারের যে নাজুক অবস্থা, অর্থনীতির যে নাজুক অবস্থা, এই অবস্থাতে যদি এরকম একটা জটিল সম্পর্ক তৈরি হয় আমাদের সবচেয়ে পরীক্ষিত, সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীর সঙ্গে, তাহলে কেবল সরকার ক্ষতিগ্রস্ত হবে না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।